আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের আগের ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় 6 এর মৌলের ধারণা ও রাসায়নিক গণনার দুইটা টপিকস দেখিয়েছিলাম, একটা হলো মোল আর মোলার আয়তন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মোলার দ্রবণ থেকে আলোচনা শুরু করব। মোলার দ্রবণ আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে মোলার দ্রবণ কি। মোলার দ্রবণ হলো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তবে তাকে বলা হয় যে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। এখন আমরা এর আগে জেনে নিতে হবে দ্রবণটা কি আসলে। আমরা এই ব্যাপারটা অনেকেই জানি, দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রবক। এই যে এটা আমরা আগেই জেনে আসছি, দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রবক। এখন যেমন শরবত একটা দ্রবণ, তাহলে শরবতে কোনটা দ্রবক আর কোনটা দ্রাবক? শরবত তৈরির মূল উপাদানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে শরবতে আমরা নেই পানি আর চিনি, মূল উপাদান, সাথে লেবু থাকে। আসলে এখানে চিনি শরবত তৈরির ক্ষেত্রে চিনি হলো শরবত, যদি বলি আমরা শরবত তাহলে শরবত সমান হলো পানি প্লাস চিনি, এই দুইটা জিনিস হলো মূল। তাহলে এখানে চিনি হলো দ্রবক আর পানি হলো দ্রাবক। এখন আমরা দ্রবণ গাঢ় দ্রবণ হইতে পারে, লঘু দ্রবণ হইতে পারে। এখন আমরা কোন দ্রবণটা গাঢ় কোন দ্রবণটা লঘু হবে সেটা বুঝবো কিভাবে? যেমন তুমি যদি দ্রবণ তৈরির ক্ষেত্রে একই আয়তনে দ্রবের পরিমাণ যদি তুমি কম দাও তাহলে সেটা লঘু দ্রবণ হবে, আর যদি দ্রবের পরিমাণ বাড়াও তাহলে সেটা গাঢ় দ্রবণ হবে। যেমন মনে করো আমি 1 লিটার আয়তনে দ্রবণ তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে যদি আমি 100 গ্রাম চিনি দিই তাহলে এই দ্রবণটা যতটা গাঢ় হবে, এখানে যদি আমি এর পরিবর্তে যদি আমি 10 গ্রাম চিনি দেই তাহলে এই দ্রবণের গাঢ়ত্ব আরো কমে যাবে। অর্থাৎ 10 গ্রাম দেওয়া দ্রবণের ক্ষেত্রে সেটা হলো লঘু দ্রবণ, আর যদি 100 গ্রাম চিনি দেই তাহলে সেটা হলো গাঢ় দ্রবণ। তো আসলে দ্রবণের এই মোলার দ্রবণের ক্ষেত্রে আমরা এই যে দ্রবণের যে ঘনমাত্রাটা সেটা রসায়নের ভাষায় মোলারিটি দিয়ে প্রকাশ করা। মোলারিটি হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটিটা বিভিন্ন ভাবে হইতে পারে, যেমন সেমিমোলার দ্রবণ হইতে পারে, সেমিমোলার মানে 0.5 মোল, ডেসিমোলার হইতে পারে, ডেসিমোলার মানে 0.1 মোলার, সেন্টিমোলার মানে 0.01 মোলার। এখন আমরা যে বিভিন্ন ঘনমাত্রা দ্রবণ তৈরি করব সেটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এরকম, W = BSN/1000। এই সূত্রের মাধ্যমে আমরা বিভিন্ন দ্রবণের মোলারিটি নির্ণয় করতে পারব। এখানে W দ্রবের ভর, দ্রবের ভরটা অবশ্যই গ্রামে হবে, আর V দ্রবণের আয়তন, সেটা হবে মিলিলিটারে।
আর এম এম হচ্ছে আমরা যেই দ্রবটা নিব এই দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর। আর এস হলো মোলারিটি। এসটা হলো মোলারিটি। এখন আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো আয়তনে কোন পদার্থের যদি দ্রবণ তৈরি করি তাহলে সেটার আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তোমাকে বলা হলো 250 মিলিলিটার 250 মিলিলিটার সেমিমোলার দ্রবণ তৈরি করো, সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করো। দ্রবণ তৈরি করো। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে, তো আমরা তো এই সূত্রটা জানি, এই সূত্র হচ্ছে এরকম যে তুমি এই সূত্রতে যদি বসাও তাহলে ব্যাপারটা এরকম হবে যে আমাদের কি কি দেওয়া আছে এখানে। এখানে দেওয়া আছে 250 মিলিলিটার হলো এটা আয়তন, ভি এর মান দেওয়া আছে 250 মিলিলিটার। তারপরে সেমিমোলার, সেমিমোলার মানে আমরা আগেই বলে দিয়েছি সেমিমোলার হলো তোমার একটা মোলারিটি, এস এর মানটা দেওয়া আছে, এস সমান দেওয়া আছে সেমিমোলার 0.5 মোল। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা জানি এম এর মানটা হবে, এম হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সেটা কত আসবে, সোডিয়ামের এখানে হলো 23 যোগ অক্সিজেনের কত 16 যোগ হাইড্রোজেনের 1, এটা হলো 40। আসলে আমাদের এখানে বাইর করতে হবে W সমান 1। W টা হলো তোমার আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিব সেটা কতটুকু নিব সেই পরিমাণটা, সেই গ্রাম এককের ভরটা আমরা বাইর করব। তাহলে এখান থেকে আমরা যদি এই সূত্রতে বসাই তাহলে W সমান আমরা যেটা জানি সেটা B এর মান আছে এখানে 250, S এর মান 0.5, M এর মান 40। তাহলে এখানে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 250 into 0.5 into 40, তাহলে 5 গ্রাম। অর্থাৎ আমরা 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা এরকম হয়, দেখো একটা পাত্র নিলাম, এই পাত্রে যদি এখানে 250 ml দাগ কাটা থাকে 250, আমরা মিথি দিয়ে ওজন করে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, সেটা হলো 5 গ্রাম নিয়ে এটাকে পানি দিয়ে যখন আমরা 250 ml পর্যন্ত পূর্ণ করব তখনই এই দ্রবণটা হয়ে যাবে 250 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। এখানে তোমরা একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমেই দ্রবটা ওজন করে নিবে এবং পানি দিয়ে সেই এটার আয়তন 250 মিলিলিটার দাগ পর্যন্ত পূর্ণ করব। আমরা অনেকে যে মিস্টেকটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা 250 মিলিলিটার পানি দিই, তারপরে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বা যে দ্রবটা দাও সেটা দিই। তখন 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যখন দিব আমরা তখন তো এই আয়তনটা 250 মিলিলিটার থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে। তখন আর আমাদের যে নির্দিষ্ট মোলারিটি দ্রবণ তৈরির কথা বলা হয়েছে তখন ওই দ্রবণের মোলারিটি ঠিক থাকবে না। তাহলে তোমরা দ্রবণ তৈরির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে যখন তোমরা দ্রবণ তৈরি করবে তখন অবশ্যই মাথায় রাখবে প্রথম দ্রবের পরিমাণটা ওজন করে নিয়ে এটা আমাদের নির্দিষ্ট পরিমাণের পাত্রে নিয়ে তারপরে আমরা পানি দিয়ে নির্দিষ্ট দাগ পর্যন্ত পূর্ণ করব, তাহলে আমাদের নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ তৈরি হবে। এখানে আমরা বের করেছি যে সেটা হলো দ্রবের ভরটা বের করছে। এই ক্ষেত্রে তোমাকে চাইতে পারে
এই কোশ্চেনটা যদি আমরা উল্টায় লিখি অনেক ক্ষেত্রে এরকম আর বলতে পারে যে যদি 250 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের 250 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে যদি অন্যভাবে বলতে চাই, যদি বলে 250 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি কত হবে বা মোলারিটি। কত হবে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা এখানে আমরা এই জিনিসগুলো ইউজ করার চেষ্টা করব। তাহলে এই সূত্রটাকে আমরা একটু সাজিয়ে নিতে হবে। সূত্রটা সাজানোটা এরকম হবে, তখন আমরা এখানে যেটা চলে আসবে আমাদের এবার দরকার আছে, দেওয়া আছে 250 ml, এটা আমরা বাইর করব, এটা সমান ওয়াট, এটা আমরা বাইর করব। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমাদের দেওয়া আছে 23 যোগ 16 যোগ 1 1040। আর দ্রবের ভর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে 5 গ্রাম। এখন এই সূত্রটাকে যদি আমরা একটু কারেকশন করে দেই তাহলে এরকম হবে BS, বা একবারে যদি S বলি, S সমান হবে 1000 into W by SL। তো আমরা মানগুলো বসাই দেই। মানগুলো বসানো 1000 into এটার মান আছে 5 গ্রাম, 5, আর S এর মান সরি S হবে না, এটা হবে কি V, এটা হবে BA। তাহলে B এর মান আছে আমার 250 মিলিলিটার into M এর মান হলো M এর মান এটা 40। তাহলে মানটা যেটা আসবে সেটা হচ্ছে দেখো 5000 যেটা হবে 0.5 মোলার, অর্থাৎ এই দ্রবণটা হবে সেমি মোলার। তার মানে আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো যে কত গ্রাম দ্রব লাগবে একটা নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ তৈরি করতে, সেটাও বাইর করতে পারবো। আবার একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব যোগ করলে এই দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটাও আমরা এটা দিয়ে নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে। তাহলে আশা করি যে এই সূত্রটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলোর সাথে করতে পারবে। এবার আমরা চলে যাব যে শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা যৌগের মৌলসমূহ শতকরা কি পরিমাণে আছে সেটা নির্ণয় হলো শতকরা সংযুক্তি। এখন একটা মৌলের একটা যৌগের বিভিন্ন মৌলসমূহ শতকরা কি পরিমাণে আছে সেটা হলো ওই যৌগ মৌলের শতকরা সংযুক্তি। যেমন আমরা যদি ফসফরিক অ্যাসিডের কথা চিন্তা করি H3PO4, আমরা এই যৌগটাতে যে বিভিন্ন মৌলগুলো আছে এই মৌলগুলোর শতকরা সংযুক্তি নির্ণয় করব। তো শতকরা সংযুক্তি নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এই যৌগটার আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এখানে আছে 3টা, প্লাস ফসফরাসের পারমাণবিক ভর আছে 31, এটা একটাই আছে, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে আছে 4টা। তাহলে আমাদের চলে আসলো 3 প্লাস 31 প্লাস 64 98। এখন এই যৌগটাতে হাইড্রোজেন আছে, ফসফরাস আছে, তারপরে অক্সিজেন আছে।
শতকরা কি পরিমাণ আছে সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যেমন হাইড্রোজেনের শতকরা পরিমাণ নির্ণয় করতে হাইড্রোজেন এই শতকরা পরিমাণ অর্থাৎ এই যৌগে হাইড্রোজেনের শতকরা পরিমাণটা কি রকম আছে সেটা হলো দেখো প্রথমত এই যৌগে মোট হাইড্রোজেন আছে কতটুকু 3 তাহলে 3 ইনটু 100 ডিভাইডেড বাই এই যৌগটার মোট আণবিক ভর এটা হবে এত পার্সেন্ট তাহলে এটা কত চলে আসে তো 300 কে তুমি 300 ডিভাইডেড বাই 98 এটা আসে 3.06% এটা হলো হাইড্রোজেন ফসফরাসের শতকরা পরিমাণ ফসফরাসের শতকরা পরিমাণ আছে ফসফরাস আছে 31 এর সাথে আমরা 100 গুণ করব ডিভাইডেড বাই এই মূল যৌগটার আণবিক ভর তাহলে সেটা হবে 3100 ডিভাইডেড বাই 98 এটা হলো 31.63%। আবার অক্সিজেনের শতকরা পরিমাণ অনুযায়ী তাহলে অক্সিজেন আছে মোট এখানে 64 ইনটু 100 ডিভাইডেড বাই 98 তাহলে 6400 ডিভাইডেড বাই 90 তাহলে এই হলো তোমার একটা যৌগ থেকে মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয়ের পদ্ধতি। এখন আমরা এই শতকরা সংযুতি থেকে কোন যৌগের স্থল সংকেত কিভাবে নির্ণয় করব সেটা এখান থেকে সম্ভব। সেটা যেটা করতে হবে প্রথমত এই শতকরা পরিমাণগুলোকে আমরা যদি এই স্থল সংকেত নির্ণয় করতে চাই তাহলে এখানে হাইড্রোজেন ছিল এত পার্সেন্ট এটাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও। হাইড্রোজেনের শতকরা যে পরিমাণটা ছিল সেই পরিমাণকে তুমি এটা পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও 3.06 divided by 1 that's mean 3.06 ফসফরাসের যে শতকরা পরিমাণটা আছে এটাকে তুমি তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও 1.63 divided by 31 that's mean 1.02 এবার এইটাকে তার শতকরা পরিমাণ দ্বারা ভাগ করে দাও পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও তাহলে কি হচ্ছে 65.31 ডিভাইডেড বাই 16 তাহলে 65.31 ডিভাইডেড বাই 16 এটা হচ্ছে প্রায় 4.08 এই যে ভাগফলগুলো এই ভাগফলগুলোর মধ্যে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা 1.02 এই ভাগফলগুলো দ্বারা আবার প্রত্যেককে ক্ষুদ্রতম ভাগফল 1.002 দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে দাও তাহলে এখানে আমরা পাবো দেখো হাইড্রোজেন পাবো হাইড্রোজেন ছিল আমাদের 3.06 আর এটা ক্ষুদ্রতম সংখ্যা আছে ভাগফলগুলোর মধ্যে এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এটা কত আসে 3.06 divided by 1.02 এটা আসে 3 আবার ফসফরাসের ক্ষেত্রে দেখো কত আছে ফসফরাস 1.02 কে 1.02 দ্বারা ভাগ করে দাও তাহলে এটা আসবে 1 আর অক্সিজেনকে তুমি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হলো 4.08 divided by 1.02 এখন এই যৌগটাতে হাইড্রোজেন is to phosphorus is to অক্সিজেনের অনুপাত আছে 3 is to 1 is to 4 সুতরাং যৌগটির স্থল সংকেত যেটা আসবে
স্থূল সংকেত জাস্ট এখানে যেমন হাইড্রোজেন আছে তিনটা বসাই দাও, ফসফরাস একটা, অক্সিজেন আছে চারটা পরমাণু। এই হলো যৌগটা স্থূল সংকেত। এখন যৌগটার আণবিক সংকেত যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আণবিক সংকেতটা হলো এরকম, আণবিক সংকেত সমান, বা ধরি আণবিক সংকেত H3PO4 4A। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে হলো ফসফরিক অ্যাসিড H3PO4 এর আণবিক ভর। অনেক ক্ষেত্রে তোমাদেরকে বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে যৌগে, যে একটা যৌগের একটা পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে। বাষ্প ঘনত্বটা হলো তুমি যদি আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করে দাও তাহলে এটা বাষ্প ঘনত্ব পাবে। তাহলে বাষ্প ঘনত্ব এটা হবে 49। অর্থাৎ বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে তুমি আণবিক ভর পাবা, আবার আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করলে বাষ্প ঘনত্ব পাবা। এখন তাহলে এখান থেকে আমরা n এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে তো এই যৌগটা কি হয়ে যাবে, আণবিক সংকেত নির্ণয় করতে হলে n সমান দেখো যৌগটির আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে এখানে আমাদের যৌগটির আণবিক ভর আছে 98, আবার স্থূল সংকেত তো এইটার পর স্থূল সংকেত এটার আণবিক ভর কত আছে, এটার আণবিক ভর 98, দ্যাটস মিন এটার ভর হচ্ছে 1। তাহলে সুতরাং যৌগটির আণবিক সংকেত আসবে আণবিক সংকেত H3PO4, অর্থাৎ যেটা আছে সেটি হবে এর আণবিক সংকেত। এখন তোমরা যদি এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে পড়ো, আমার মনে হয় তোমাদের জন্য এটা সহজ হবে। অনেকের এই চ্যাপ্টারগুলো মুখস্থ করার চিন্তা করবে, মুখস্থ করে যারা পড়বে তাদের কাছে এই চ্যাপ্টারটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হবে। তো তোমরা চেষ্টা করবা বুঝে পড়ার। এটা যতই বুঝে পড়বা, বেসিক যত ভালো হবে এই চ্যাপ্টারটা তুমি তত বেশি ভালো করতে পারবা।